সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের বৈঠকে যা আলোচনা হলো, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই বৈঠকে ভারত স্পষ্টভাবে বাংলাদেশকে তাদের কড়া বার্তা জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই বৈঠকে কি কি জিনিস আলোচনা হয়েছে তা তো আলোচনা করবই। আমার সূত্র মতে আমি যেটি জানতে পেরেছি সেটি হলো যে অজিত দোভাল বাংলাদেশে যে পাকিস্তানের আইএসআই কর্তৃক জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে ভারতকে অস্থিতিশীল করে তোলার জন্য, তা তিনি প্রমাণ সাপেক্ষে তুলে ধরেছেন। এখানে ডক্টর খলিলুর রহমানের স্বর ছিল নরম, তিনি পুরাপুরি উত্তর দিতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, 2024 সালে লস্করে তাইয়েবার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বাংলাদেশে সফর করেছেন এবং তারা সফর করার পরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে বৈঠকও করেছেন। এই বিষয়টিও ভারত খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছে। এইবার আসি, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এরা কারা? ভারত নসিমুল গনিকে এবং মোহাম্মদ এজাজকে হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ পোষণ করে থাকে। ঠিক আছে, এই বিষয়টিও জানানো হয়েছে। তো স্বরাষ্ট্র সচিব নসিমুল গনি ও মোহাম্মদ এজাজ, ঢাকা উত্তরের প্রশাসক এজাজ ভার্চুয়াল বৈঠকে সাথে ওই লস্করে তাইয়াবের সাথে আলোচনা করেছেন। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টি ভারতের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। ঠিক আছে, তো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যে ভারত এবং বাংলাদেশের সীমান্তে জঙ্গিদের মহড়া দেওয়ার ব্যবস্থা করে আসতেছে, এটিও অজিত দোভাল খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন। তো তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে: বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, আইএসআই এর বাংলাদেশে ঘন ঘন সফর এবং আইএসআই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতকে যে অস্থির করে তোলার পায়তারা চালিয়েছে, সেই বিষয়টা জানানো হয়েছে। 3 নাম্বার, শেখ হাসিনার বিচার নিয়ে। তো দেখুন, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো অজিত দোভাল স্পষ্টত বলে দিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্থিরতা সৃষ্টির জন্য আইএসআই বাংলাদেশে খুবই তৎপর এবং আইএসআই এর নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন, যাতে করে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আমি একটি কথা এখানে বলতে চাচ্ছি। 14 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত ডক্টর খলিলুর রহমান যতদিন ভারতে ছিলেন, ততদিনের ভিতর আইএসআই এর নেতারা অলরেডি বাংলাদেশে ভ্রমণ করেছেন। ইতিপূর্বে পাকিস্তানের নৌবাহিনী প্রধান এবং অন্যান্য সেনাপ্রধানরা বাংলাদেশে অলরেডি ভিজিট করেছেন। ঠিক আছে, তো অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে একেবারে স্পষ্টত দেখিয়ে দিয়েছেন যে ভারত বাংলাদেশের সীমান্তে, বা বাংলাদেশের কাছাকাছি ভারতের সীমান্তে জঙ্গি ঘাঁটির স্যাটেলাইটের ছবি, বিষয়টা বুঝতে পারছেন? এবং ভারতে যে জঙ্গি হামলা হয়েছে, এই জঙ্গি হামলার সাথে যে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ ছিল, তারও নথিপত্র প্রমাণাদি তিনি ডক্টর খলিলুর রহমানকে দেখিয়েছেন এবং ভারতের জঙ্গিদের সাথে, ইসলামিস্ট জঙ্গিদের সাথে
যে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ রয়েছে, এই যোগাযোগের জবানবন্দিও তিনি খলিলুর রহমানকে দেখিয়েছেন। ঠিক আছে, তো দেখুন আইএসআই এর পাকিস্তানের আইএসআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাকিরুল্লাহ খাট্রাক অর্থাৎ খাটাস নাকি কি জানি, সাবেক সাবেক পরিচালক সাবেক মহাপরিচালক, সে ভারী শিল্পের, এখন সে বর্তমানে পাকিস্তানের ভারী শিল্পের চেয়ারম্যান। এখন ডিফেন্স ইন্ডাস্ট্রির টিম নিয়ে সে বাংলাদেশে এসেছে, মানিটা কি, অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই বিষয়াদিগুলো ভারতের নজর কেড়েছে, ভারত এইগুলো হাইলাইট করেছে। আচ্ছা ঠিক আছে, এইবার আসি ভারতের মানে সরি অজিত দোভালের ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকের পরে দ্বিতীয় দফার বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তারা অজিত দোভালের সাথে মিটিং করেছেন। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপও এইখানে উল্লেখযোগ্য। ঠিক আছে, তো আমি সাম আপ করলাম। এইবার যে 3 পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এই 3টা পয়েন্ট নিয়ে আমি বাংলা ট্রিবিউন পত্রিকার কিছু কিছু বিষয়াদি এইখানে আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা ঠিক আছে, একটু হচ্ছে ওই 3টা পয়েন্ট। প্রথমত বাংলাদেশের ভূমিকে পাকিস্তানের আইএসআই ব্যবহার করতেছে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর জন্য। এই দেখুন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ। তো এইখানে বলা হয়েছে যে ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য এই কাজটি পাকিস্তান মানে উদ্দেশ্যমূলকভাবে করে যাচ্ছে। তো এখানে বলা বাংলাদেশের ওই পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান কাইন্ড অফ সম্মতি জানিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলেও গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছু করাটা কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি না। বাংলাদেশের ভূখণ্ডকে যে ভারত বিরোধী শক্তিগুলোকে কখনোই ব্যবহার করতে দেওয়া হবে না, সেই আশ্বাসও দিয়েছেন খলিলুর রহমান। একটা থ্রেট খেয়েই কাত হয়ে গিয়েছেন। আচ্ছা, নির্বাচন নিয়ে কি বলা হয়েছে সেই ব্যাপারে আমি যেটি পেয়েছি এই আলোচনায়, সেটি হলো যে ভারত বাংলাদেশে স্থিতিশীল এবং সফল নির্বাচন চায়, তবে এই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। আওয়ামী লীগকে বাদ রেখে এই নির্বাচন করা যাবে না, এটা ভারত সাফ জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারে যেটি বলা হয়েছে সেটি হলো যে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এটি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত না, এবং এই রায়টা এত তড়িগড়ি করে দেওয়া হয়েছে যে এইরকম কোনো রায় দেওয়া তড়িগড়ি করে সম্ভব না। এই রায়টা যদি সুষ্ঠুভাবে হতো তাহলে পরবর্তী নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসতো, সেই সরকার ক্ষমতায় আসা অবধি বা সরকারের শাসনকালীন সময় অবধি এই মামলার রায়ের শুনানি হতো, কিন্তু এইরকম কোনো সুযোগ ছিল না। ঠিক আছে, তো অজিত দোভাল বা ভারতের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে এই বিচার প্রক্রিয়া ছিল পক্ষপাতপূর্ণ এবং এখানে অভিযুক্তরা তাদের যুক্তি তুলে ধরার সুযোগও পাননি। অর্থাৎ শেখ হাসিনা ওয়াজন্ট অ্যালাউড টু হ্যাভ হার ওন লয়ার অর সলিসিটার, বুঝতে পারছেন? এবং এটিও স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে প্রতিহিংসার বশীভূত হয়ে এটি করা হয়েছে। ঠিক আছে, তো দিল্লির বিশ্বাস এই বিচারে অত্যন্ত তাড়াহুড়া করা হয়েছে, নির্বাচিত সরকারের আমলে এটা করা হলেই অনেক ভালো হতো। ঠিক আছে, তো এই ব্যাপারে যা বলা হয়েছে, তো 3টা ব্যাপারেই এইখানে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে এবং ভারত তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে। এইবার দেখা যাক কি হয়। অজিত দোভাল মানে ডক্টর খলিলুর রহমানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের অবস্থানের কথা, এবং
আম, যখন ওই ডক্টর খলিলুর রহমান যখন মিউ 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 করছিলেন, তখন অজিত দোভাল স্পষ্টত প্রমাণ সাপেক্ষে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে তৎপর, কিভাবে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এরপরেও কি আর কোনো কিছু বলার থাকে? ওয়েট অ্যান্ড সি। খেলা তো সবেমাত্র শুরু হলো, ঠিক আছে? এখন বুঝতে পারতেছেন তো শেখ হাসিনার পতন ঘটানো কেন হয়েছিল? শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল ভারতকে অস্থির করে তুলে দেওয়ার জন্য। শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল বাংলাদেশের বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। এই কারণেই যেদিন শেখ হাসিনার মামলার রায় দেওয়া হয়, সেই দিনই তড়িগড়ি করে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের বন্দরগুলোকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যদি ক্ষমতাসীন থাকতেন, তাহলে বাংলাদেশকে বিক্রি করা সম্ভব হতো না, সুতরাং তাকে সরিয়ে দিতে হবে। এই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতে জঙ্গি তৎপরতা চালানো সম্ভব হতো না, যার কারণে পাকিস্তানের আইএসআই, তুরস্ক, কাতার, মাতার এরা যুক্ত হয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। পাকিস্তানের আইএসআই কেন সেনা ভবনে অবস্থান নেবে? পাকিস্তানের পুলিশ আসছে বাংলাদেশের পুলিশদেরকে পুলিশিং শেখানোর জন্য। বিষয়টা বুঝতে পারছেন? ইটস আনএক্সেপ্টেবল। তো এখন তো স্পষ্ট হয়ে গিয়েছে কি কারণে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল। আপনারা বুঝতে পারছেন? এরপরেও যদি বাংলাদেশের জনগণ না বুঝে থাকে, তাহলে করার কোনো কিছু নেই। সব তো খতম। আজকে পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি বাংলাদেশকে বানানো হয়েছে। শেখ হাসিনা থাকলে কি এইরকম হতো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন, তখন বলেছিলেন যে বাংলাদেশের মাটিকে বা ভূমিকে কোনো দেশে জঙ্গি তৎপরতা চালানোর জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না। এই কারণে শেখ হাসিনা ছিলেন তাদের প্রধান অন্তরায়। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না সরালে ভারতে তো জঙ্গি তৎপরতা চালানো যাবে না। আমি তো আগেই বলেছি, বাংলাদেশ হচ্ছে তাদের টেস্টিং ফিল্ড। বাংলাদেশের মাটি ব্যবহার করে এই অঞ্চলে আশেপাশের দেশগুলোতে জঙ্গি তৎপরতা চালাবে পাকিস্তান। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।